আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। 3 মাসের অন্তঃসত্ত্বা তন্দ্রাকে বেধড়ক মার মেরেছে অনির। তন্দ্রার ভ্রুর বাম দিকে কেটে টুকটুক করে রক্ত ঝরছে। কাটা অংশে ওড়না দিয়ে চাপ দিচ্ছে তন্দ্রা। বাম হাত দিয়ে কপাল ধরে ডান হাত দিয়ে ভাত বেড়ে দিচ্ছিল। বাচ্চাটা পেটে আসার পর থেকে কিছুই যেন খেতে পারে না সে। আজ সকাল থেকে একটা দানা পানিও মুখে তুলতে পারেনি। মুখে পানি দিলে গড়গড়িয়ে বমি হচ্ছে তার। এদিকে দুপুরের রান্না করার সময় মাথা ঘুরে পড়ে যেতে নিলেও কিছুক্ষণ বিশ্রাম করে সব রান্না নিজেই করেছে। টেবিলে এনে রেখে বিছানায় গায়ে দিতেই ডাক পড়ে শাশুড়ির। তাকে ভাত বেড়ে দিতে বলছে। আমার শরীর ভালো লাগতেছে না, টেবিলে সব রাখা, পানিও দিয়ে আসছি, আপনি একটু ভাত বাইরা খান আজ। অনুনয়ের গলায় বলেছিল তন্দ্রা, কিন্তু রাগে ক্ষোভে তার শাশুড়ি ভাত বেড়ে না খেয়ে সিঁড়ির ওখানে বসে আছে। তন্দ্রা জানেও না যে তার শাশুড়ি খায়নি। শরীর এতটাই দুর্বল যে সে ঘুমিয়ে গিয়েছিল সাথে সাথেই। রাত 10টার সময় তন্দ্রার স্বামী অনির অফিস থেকে ফিরে দেখতে পেল তার মা বাহিরে সিঁড়ির এক পাশে বসে কাঁদছেন। তার পাশে বসে আছে পাশের ফ্ল্যাটের এক বয়স্ক মহিলা। দ্রুত পায়ে মায়ের কাছে এগিয়ে আসতেই সবটা শুনল অনির। তার মা ভাত চেয়েছে বলে অপমান করেছে তন্দ্রা। আরো অনেক কথা বলেছে পাশের মহিলাটাও সায় দিল। সেও নাকি শুনেছে তন্দ্রাকে চিল্লাপালা করতে। যখন অনির ফিরেছে তন্দ্রা তখন শুয়েছিল। ফিরে আসতে প্রতিদিনের মতন তন্দ্রা অনির জন্য এক গ্লাস পানি নিয়ে গেলে বা হাত দিয়ে অনির সজোরে আঘাত করে তন্দ্রার দিকে। অনির হাতে থাকা ঘড়িতে লেগে কেটে যায় তন্দ্রার চোখের উপরের অংশে। তারপর ইচ্ছে মতন শ্বাসে অনির ঘরে চলে গেলে তন্দ্রা খাবার গরম করে প্লেটে বেড়ে শাশুড়িকে ডাকতে যায়। আয়না বেগম তার কথায় অনড়। সে কিছুতেই তন্দ্রার হাতের খাবার খাবে না। কান্নাকাটি করে একাকার অবস্থা। বারবার করে বলছে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। এই মেয়ে তাকে সেবা যত্ন তো দূরে থাক, ভাত অব্দি দিবে না। পাশের ফ্ল্যাটের সেই মহিলা আবারও এসেছে। সে এসে তন্দ্রাকে বলল, টবর টবর চোখের পানি না ফালাইয়া পায়ে ধইরা মাপ চাও, তাই তো হয়। মানুষের আবার এত লাজ লজ্জা কিসের? শাউরি মায়ের সমান, যাও মাপ চাও। তন্দ্রা কোনো সমাধান না পেয়ে তার শাশুড়ির পায়ে ধরে মাপ চাইল। এরপর ভদ্রমহিলা খাবার টেবিলে বসে ভাত খেলেন। রাতেও কিছু খেতে পারল না তন্দ্রা। বাচ্চার কথা চিন্তা করে যতই খেতে ইচ্ছুক হোক না কেন পারছে না। এক গ্লাস গ্লুকোজ জল খেয়ে বিছানায় এক পাশে গায়ে দিল তন্দ্রা। 2 বছরের সংসার তার। এ অবধি সুখের আবছা শুধু অন্ধকার রুমে আবদ্ধ। রাতের অন্ধকারে ভালোবাসা ছড়িয়ে ছিটে একাকার হয়, কিন্তু ঘর আলো হলেই মানুষটা বদলে যায়। কপালের পাশে প্রচন্ড ব্যথা করছে, তাই একটা নাপা খেয়ে নিল তন্দ্রা। কারণ এই অবস্থায় কোনো ওষুধেই যদি বাচ্চার ক্ষতি হয়। অনির তার পাশে শুয়ে সিগারেট টানছিল। সিগারেট শেষ করে সে ফোন হাতে বাহিরে চলে যায়। মিনিট 2 পর ফিরে এসে প্রাথমিক চিকিৎসা করে তন্দ্রা চুপচাপ বসেছিল, একটু শব্দও করেনি। কারণ এর আগেও কয়েকবার অনির ওর গায়ে হাত তুলেছে। প্রথম যেদিন হাত তুলেছিল সেদিন ছিল তাদের বিয়ে 37তম দিন। বাবার বাড়ি থেকে ফিরে এসে তন্দ্রা সবুজ রঙা শাড়ি পরেছিল। বিয়ের রাতে অনেক উপহারের সাথে এই শাড়ি উপহার পেয়েছিল তন্দ্রা, কিন্তু সেই শাড়ি অনির বোন আফসানার বেশ পছন্দ হয়। আফসানার অনেক দিনের ব্যবহৃত শাড়ির সাথে এই শাড়িটি বদলাতে চাইলে তন্দ্রা না করে দেয়। কারণ তার বিয়ের রাতে তার স্বামীর দেওয়া উপহার সেটা দিতে চায়নি। ব্যাস, শুরু হয়ে যায় কান্নাকাটি। অনির মা বুক চাপড়ে কেঁদে বলেছিল, এই মাইয়া আমার মাইয়াকে ভাত দিবে না। আমি কি কাল সাপ আনলাম, এখন এই লোক সামনে আমাকে বাড়ি ছাড়া করব। তন্দ্রা আফসানাকে এই শাড়ি ব্যতীত সকল শাড়ি এনে দিয়েছিল। যেটা পছন্দ হয়েছিল ওটা বাদ দিয়ে যা ইচ্ছে নিক, কিন্তু আফসানার ওটাই চাই। অনির এসে সবটা জেনে তন্দ্রার গা থেকে শাড়ি খুলে নিয়ে আফসানাকে দিয়েছিল। তন্দ্রা জিজ্ঞেস করেছিল কেন নিল। বিনিময়ে বিয়ে 37 দিনের মাথায় থাপ্পড় মেরেছিল অনির তন্দ্রাকে। 5 আঙুলের দাগ নিয়ে তন্দ্রা মেনে নিয়েছিল সব, কিন্তু সবার কপালে সব সয় না। অনুভূতিগুলো সবে মাত্র বিধ্বস্ত হতে চলেছে। শাড়ির ভাগ দেওয়াই
শাড়ির ভাগ দেওয়াই যায়, সংসারের ভাগ দেওয়া যায়? আপু, ইট দিয়ে পিঠে বাড়ি খেয়েছেন কখনো? স্বামীর বেল্টের আঘাত। ও, আপনার তো এখনো বিয়েই হয়নি। বিয়ের প্রায় 17 মাস পরের একটি ঘটনা। তন্দ্রা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। সামনের বাসায় এসেছে এক পিচ্চি মেয়ে। সেই মেয়ে সারাদিন বারান্দায় এসে তন্দ্রাকে ডাকতো। তন্দ্রা মাঝে মাঝে তন্দ্রা মাঝে মধ্যে বারান্দায় দাঁড়িয়ে মেয়ের সাথে জুড়ে দিত খেজুরি আলাপ। এমন একদিন বৃষ্টির বিকেলে তন্দ্রা মেয়েটার সাথে কথা বলছিল, সাথে বারান্দা লাগানো টবে পানি দিচ্ছিল। শাশুড়ি মা নতুন মরিচ গাছ এনেছে, সেগুলো লাগাচ্ছে। আলগোছে ওড়না বেঁধেছিল, ঠিলে গেছে। হাতে মাটি, তাই ওড়না ঠিক করতে পারেনি। বারান্দায় আর কেউ ছিল না, শুধু সামনের ফ্ল্যাটে টুসি। কাজ শেষ করে যখন ফিরে আসবে তখন দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে অনিল। চোখে মুখে রাগের অভিব্যক্তি ফুটে উঠেছে। তন্দ্রা তাকে মুচকে হাস দিয়ে হাত টান দিয়ে ঘরে নিয়ে এলো। বারান্দা থেকে একটা আস্ত ইট এনে আঘাত করলো তন্দ্রার পিঠে। একবার নয়, দুইবার নয়, পুরো 3 বার। দরজার কাছ থেকে তার ননদ বলছিল, বাইরের মানুষই বুক দেখায় ঘুরে। এত কুরকুরানি, বিয়ের এই কয়দিনই পরক্রিয়া শুরু। অনির মা বলল, আজ থেকে বারান্দায় যাওয়া বন্ধ। তাই তো বলি, সুশীল লোকে এত কিসে খাতি। আরে সব তো ওর মামার সাথে ফষ্টি নষ্টি করার ধান্দা। কেউ এগিয়ে এসে ধরল না। তন্দ্রা কাটা মুরগির মতো বার দুয়েক মুখ দিয়ে শব্দ করে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করে। পেছনের দিকে তার ফুলেছে অনেকটা, হয়তো হাড় ভেঙেছে। বাবার বাড়ি কল দিল না, কারণ তারা আগেই 2 হাত উপরে তুলেছে। বিয়ের পর স্বামীর সংসার সব। প্রথম শাড়ি নিয়ে ঝামেলা হওয়াতেই তন্দ্রা রাগ করে বাবার বাড়ি চলে যায়। তখন তাকে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই বাড়িতে আসো, 2-4 দিন থাকো, তবে চলে যাবা। কেউ যেন জিজ্ঞেস না করতে পারে কয়দিনের জন্য এসেছো, কবে চলে যাবা, এর আগেই চলে যাবা। স্বামীর অধিকার আছে বউকে শাসন করার, আর একটু একটু মার ওসব ব্যাপার না। সকাল সকাল ঘুম থেকে উঠতেই শাশুড়ি আদেশ দিলেন যেন তার মেয়ের রুম জলদি গোছানো হয়ে যায়, কারণ তার 7 মাস পোয়াতি মেয়ে আসবে আজ। তার সেবা যত্নে যেন কোনো ত্রুটি না থাকে। নাস্তা বানিয়ে তন্দ্রা নিজ হাতে সব গুছিয়ে রাখলো। দুপুরে রান্না করে আজ আগ বাড়িয়ে নিজেই খেতে বসেছে। হোক 2-1 দিন অনিয়ম। শুকনো মরিচ পোড়া দিয়ে ভাত মেখে তেঁতুল দিয়ে খাচ্ছে। ঠিক তখন অনির বোন এবং বোন জামাই এলো। তাদের আপ্যায়ন করতে করতে হয়তো সবাই ভুলে গেছে মেয়েটা পোয়াতি। দুপুরে খাওয়ার পর তন্দ্রাকে তার ননদ স্বামী বিশ্রাম নিতে বললেন, কারণ সেও গর্ভবতী। প্রত্যুত্তরে তার শাশুড়ি বললেন, এখনকার সব পোলাপান পেট কেটে বের কেন করতে হয় জানো? এই যে এই সময় সারাদিন শুয়ে বসে কাটাই বলে, যদি একটু খেটে খুটে খায় তাহলে ব্যায়াম হয় আর বাচ্চাও সুস্থ থাকে। মা, আপনার মেয়ে তো একসময় পার করতেছে। আপনি তো তাকে আজ হাতে তুলে খাইয়ে দিলেন। এই যে বিদ্যুৎ নেই, বাতাস করতেছেন, আর ভাবিকে বলতেছেন এই গরমে রান্নাঘরে কাজ করতে। বিষয়টা আপনিই বলুন। মেয়ে আমার কয় মাস পর আজ আসছে, এই সময় একটু সেবা যত্ন না করলে চলবে? তোমার বাড়িতে কি বসে খাই? নিশ্চয় না। নিজের কাজ নিজেই করো, এখন তো একটু আরাম করবে। মুচকে এসে দুপাশে মাথা দুলায় আফসানার স্বামী শিশির। এরপর বলল, আপনার মেয়েকে তার পার্সোনাল ডক্টর বেড রেস্ট দিয়েছে। সে হেঁটে গিয়ে আমার বৃদ্ধ মাকে ওষুধ অব্দিও দেয় না, তো নিজের কাজ কি করবে? এই কথায় আফসানা বেশ ক্ষেপে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিকভাবে পাল্টে যাচ্ছিল। এদিকে তন্দ্রা জানে এসবের জন্য তাকেই তাই করা হবে। হলেও তাই। অনিল বাড়ি আসতে না আসতেই তার কাছে বিচার চলে গেল। গমগমে চোখে অনিল তন্দ্রার দিকে তাকিয়ে বলল, ভেতরে যাও। ও মা, ওর কি কথা? আফসানা একটু কাবাব খেতে চেয়েছিল তোর বউয়ের হাতে। এইটুকু বুঝি আমার মেয়ের জন্য তোর বউ করতে পারবে না, এই জন্যে। কথা শেষ করার পূর্বে অনিল তন্দ্রাকে রান্নাঘরে চলে যেতে বলে। পুরো সময় নীরব দর্শকের মতন চেয়েছিল শিশির। এই জন্য এই কথায় কথায় মানুষ বলে, আমার ছেলেটা আর মানুষ হইল না। সারাদিন বউয়ের আঁচল ধরে রাখে, শালা হারামি একটা। না হইলে বউয়ের কাপড় শুকাতে নিয়ে যায়, আর এদিকে আমার মেয়ের জামাইটা সোনার টুকরা ছেলে, কপাল কইরা জামাই পাইছে। যা বলে আমার মেয়ে তাই শুনে।
বিকেলবেলার এই সময়টা তার মায়ের সাথে কথা বলে তন্দ্রা। বাবা মা বেঁচে আছেন, নিয়ম করে পুরো দিনই একটু সময় বড্ড শান্তি পায় তন্দ্রা। তন্দ্রা, খাইছো? হ্যাঁ মা। শরীরটা এখন কেমন? ভালো মা। জামাই কি এখনো মারধর করে? না মা, প্রতিদিন কেন জিজ্ঞেস করো? মা গো, তোমার গালের ওই থাপ্পড়ের দাগ আমি ভুলবার পারি না। না মা, এখন আর মারে না। ডিম দুধ কিছু কিছু খাইও, না খাইলে বাচ্চার পুষ্টি আসবো কই থেকে? হুম। আমারও ইচ্ছে হয় তোমারে আমার কাছে এনে রাখি, কিন্তু তোমার ছোট ভাবির 8 মাস চলে, তারে নিয়েই পারি না। সারাদিন পিছু পিছু ঘোরে, সে তার বাপের বাড়িও যাবে না। তার তো আবার মা নাই, মায়ের আদর আমার কাছ থেকেই পোষাইবা নাই। তোমারে আনিলে আবার তার ভাগের সময় কম পড়লে সে কান্নাকাটি করব। এই শেষ সময় কি আর এইসব করা যায়? তার চেয়ে আল্লাহ ভালোই ভালো কিছু দিলে তারপর তোমারে আনবো, তখন সে তার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো। সমস্যা নেই মা, আমি এখানেই ঠিক আছি। আর তাছাড়া এ সময় আমাকে এই বাড়ি থেকে ছাড়বে তোমার মনে হয়? শোনো মা, শ্বশুর ঘরে বউ মানুষ গাছের মতন, শিকড় দিয়ে গাছ যেমন মাটিকে আঁকড়ে রাখে, তেমন করে মাটি কামড়ে থাকতে হয়। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। মায়ের শেষ কথাটা তন্দ্রার কানে বাজছে। কথা শেষ করে ফোন রেখে সে জানালার ধারে দাঁড়িয়ে ডান হাতে বৃষ্টির পানি স্পর্শ করে, গুনগুনিয়ে গান গায়। হুমায়ূন আহমেদের গান। ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই। হাত ইশারায় ডাকি কিন্তু মুখে বলে নাই, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আপন মনে হেসে উঠে তন্দ্রা বলল, আর এই শ্বশুর ঘরের মাটি যদি 2 ভাগ হয়ে যায়, তখন শিকড় কোথায় ফেলবো গো মা? কার মাটি কামড়ে ধরবো? জানালাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে এক পাল্লা খুলেছে। হঠাৎ তন্দ্রার স্বামী অনির প্রতিক্রিয়ায় ব্যস্ত কোনো মেয়ের সাথে। দেখেই কাক গুলিয়ে উঠেছে তন্দ্রার। তার স্বামী তবে সত্যি পরকীয়ায় আসক্ত? চোখের সামনে আদিম খেলায় মত্ত মানবের অনুভূতি তখন উচ্চ পর্যায়ে। কিন্তু 3 মাসে অন্তঃসত্ত্বা তন্দ্রা কোনো রকমে নিজেকে সামলে বেরিয়ে এলো কমলাপুর রেল স্টেশনের পাশের এক বাসা থেকে। কিছুটা এগিয়ে এসে এক টং দোকানের পাশে বসে পড়ে তন্দ্রা। হাত পা চলছে না। বুড়ো মহিলা দোকান চালায়, কি জানি সে কি বুঝলো। এগিয়ে এলো এক গ্লাস পানি হাতে, তন্দ্রাকে তুলে ধরে পাশের বেঞ্চিতে বসিয়ে দিয়ে তার হাতে মুখে পানি দিয়ে বলল, এই গরমে কেউ হাত মুজা পরে লো, এখানে তো সন্ধি পাইতে মুক্তা, ধরো পানি খাও। তন্দ্রার কানে তখন আশেপাশের কোনো কথাই যাচ্ছে না। তার চোখের সামনে শুধু ভেসে উঠছে তার স্বামীর অন্য নারীর সাথে আদিম নগ্নতার দৃশ্য। পানি মুখে দিতে গড়গড়িয়ে বমি করে দিল তন্দ্রা। ততক্ষণে মহিলাটা তাকে বাতাস করছে। নিজেকে সামলে তন্দ্রা শুধু বলল, আমাকে একটা রিক্সা ডেকে দিবেন প্লিজ? মহিলাটা রিক্সা ডেকে আনতেই তন্দ্রা উঠে বসলো। মহিলার হাতে শখানেক টাকার নোট গুঁজে দিতেই রিক্সা চলার জন্য অনুরোধ করে তন্দ্রা। তাদের বিয়ে 2 বছর চলছে। কিছুক্ষণ আগ অব্দিও সব স্বপ্নের মতন ছিল, কিন্তু এখন সব দুঃস্বপ্ন। আগত ভবিষ্যৎ দেখে ভয় শিউরে উঠেছে তন্দ্রা। রিক্সা নিয়ে সে সরাসরি নিজের বাবার বাসায় চলে এসেছে। মা ভাবিরা প্রশ্ন করলেও কোনো জবাব দেয়নি সে। বিয়ের আগে তার জন্য যে ঘরটা ছিল এতক্ষণ কোথায় ছিল জানতে চাইলেও তন্দ্রা কোনো জবাব দেয়নি। রুমে প্রবেশ করে জানালা বন্ধ করে বিছানায় গায়ে লিপিয়েছে। কয়েকদিন যাবৎ অনেক পরিবর্তন লক্ষ্য করছিল, কিন্তু কিচ্ছু বলেনি। বিশেষ করে নতুন প্রজেক্টের কাজে যেদিন খুলনা গেল তার 3 দশেক পর থেকেই এমন পরিবর্তন। ভেবেছিল হয়তো কাজের জন্য এমন, কিন্তু আজ সকালে দেখা মেসেজ তার ধারণা পাল্টে দেয়। নিজেকে ভুল প্রমাণ করার জন্য সে বারবার প্রার্থনা করছিল, কিন্তু সত্যের তিক্ততার মুখোমুখি তাকে হতেই হয়েছে। নীলিমার পাশ থেকে উঠে একটা সিগারেট ধরায় অনির। সিগারেটের স্বাদটা আজ বড্ড পানসে লাগছে। তার পাশে উপর হয়ে ঘুমিয়ে আছে নীলিমা। নীলিমা নীলিমা নীলিমা, তার জন্য একটা রহস্যের নাম নীলিমা। সাদা মসৃণ পিঠে ছড়িয়েছে চুল, হালকা ব্রাউন চুলের কারণে তাকে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ফোন হাতে নিয়ে অনির দেখলো দুপুর 2টো বাজে। নিশ্চয়ই তন্দ্রা অপেক্ষা করছে ওর জন্য। বেচারি ওকে ছাড়া খেতে বসে না। ওর খাওয়ার খবর নেওয়ার পর সে খাবার খায়, কিন্তু আজ তন্দ্রার ফোন বারবার ট্রাই করার পরও বন্ধ পাচ্ছে সে। বিকেলবেলা ঘুম থেকে উঠে গোসল সেরে বাহিরে এলো তন্দ্রা। তার মা তখন তার ছোট ভাই বউকে মাথায় তেল দিয়ে দিচ্ছে। বেশি বেশি করে তেল দিয়ে বেনি করে গুছিয়ে রাখে সে তার পুত্রবধূকে। অথচ সে কি একবার খেয়াল করে
দেখেছে তার মেয়ের মাথার চুল যে খুব রুক্ষ। বড় ভাবি তন্দ্রকে ভাত দিলেও মা এখনো আসেনি। খাওয়া শেষ হওয়ার আগেই তার বড় ভাই এসে পাশে বসেছে। তনু কেমন আছিস? ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে তন্দ্রা। এরপর মাথা তুলিয়ে বলল, ভালো আছি। অনির কেমন আছে? তোর শাশুড়ি? সংসার কেমন চলছে? তন্দ্রা একবার ভাবলো সে সব ভাইকে জানাবে, কিন্তু কি একটা ভেবে বলল না। ভালোই চলছে। তাহলে না বলে হুট করে চলে এলি একা একা? আগে বলিসনি তো যে আসবি। সব ঠিক আছে তো? খবর না দিয়ে আসা যায় না। বিয়ের পর একবার তুই এভাবে এসেছিলি, মনে আছে? তোর ননদ শাড়ি নিয়ে ঝামেলা করাই অনির মেরেছিল, তাই এসেছিলি। মাঝে একা আসিসনি, তাই মা তোর ভাবি ভাবছে। না, কিছুই হয়নি। তন্দ্রা ভাত খাওয়া থামিয়ে দিল। এ বাড়িতে আসার অধিকার তার ফুরিয়েছে আগেই। সেই নিজের মনে করে অযাচিত চলে এসেছে। তাকে চুপ থাকতে দেখে তার ভাই বলল, কিছু হলে আমাকে বল বোন, লুকাচ্ছিস না তো? সুখে আছিস তো? ভাইয়ের কথায় দু চোখ উপচে পানি আসছিল, তবু সেদিকে পাত্তাই দিল না তন্দ্রা। হাসি হাসি মুখ করে বলল, এমনি এসেছিলাম ভাই, আমি সুখেই আছি। তোমরা চিন্তা করো না আমার জন্য। আমি আর এভাবে আসবো না। আসবি না কেন? আসবি, খাবি, থাকবি নিজের ইচ্ছা মতো। বাড়ি কি আমাদের একার? বড় ভাই চলে যাওয়ার পর তন্দ্রা রান্নাঘরে যাচ্ছিল প্লেট রেখে হাত ধুতে। তখন অনিচ্ছা সত্ত্বেও দুই ভাবির কথা তার কানে এলো। দেখ ছোট, দেখ তোর জন্য রাখা তরকারি। তন্ডা অনেকটা খেয়ে নিল রে। আসবে যে বলে, আসবে না? আজ তরকারিটা মজার ছিল, ভেবেছিলাম আবার একটু ভাত খাবো। দেখো না, একটু পরপরই ক্ষুধা লাগে। আমি রাতে আবার রেঁধে দেব, মাকে বলিস না মন খারাপ করতে, কারণ তার মেয়েও পোয়াতি। ঝগড়াঝাটি করে আসছে নাকি? জানি না, তবে ওর ঝগড়ার বাতিক নেই, সহ্য ক্ষমতা অনেক বেশি। বিয়ের পর একবার এসেছিল ঝগড়াঝাটি করে, এরপর আর আসেনি। কলতলা থেকে প্লেট হাত মুখ ধুয়ে ঘরে এসে প্লেট গ্লাস জায়গা মতো রাখে। বোরখা হাতে বসেছে একটু ফ্যানের নিচে। ঠিক সে সময় মা ভাবিরা এলেন। তন্দ্রার সাথে কথা বলছিল। তার মায়ের প্রথম বাক্য ছিল, তুই কি আজকেই চলে যাবি? হাসি হাসি মুখ করে তন্দ্রা বলল, এই তো মা, রেডি হচ্ছি, এক্ষুনি বের হব। না মা, আমি বুঝিনি আমি আসাতে তোমাদের এত ঝামেলা হবে। এরপর বড় ভাবির দিকে তাকিয়ে বলল, আবার তোমার তরকারি রান্না করার ঝামেলায় ফেললাম গো, কষ্ট করে রেঁধে নিও। ভাবিদের বুঝতে সমস্যা হলো না যে তন্দ্রা তাদের কথা শুনেছে। বড় ভাবি তার দুহাত ধরে বলল, ভাই তুমি মন খারাপ করেছো? আমি কিন্তু ওভাবে বলিনি। আমি মন খারাপ করব কেন? তোমরা যা বলেছো ভুল তো বলনি। বাবার বাড়ি থেকে বেরিয়ে এলো তখন আকাশে মেঘ জমেছে। চারিদিকের মানুষ যার যার আপন নিরাপদ স্থানে আপনজনের কাছে যাচ্ছে। তন্দ্রা তখন হাঁটছে এলোমেলো ভাবে। সে জানে না গন্তব্য কোথায়, কারণ কিছু মানুষের সব থেকেও তো নেই। দুই পরিবার থাকতেও তাদের কোনো ঘর নেই, আপনজন নেই। তাদের ভাসতে হয় কচুরিপানার মতন। পানির টানে এক স্থান থেকে অন্য স্থানে। দায়িত্ব হয় কবরের মাটি। তন্দ্রার এলোমেলো পদক্ষেপগুলো এগিয়ে যাচ্ছিল তার অনিশ্চিত ভবিষ্যতের দিকে। যাও, ক্ষমা করলাম আবারও। তুমি আমার অভিমানের যোগ্য নও। ভালোবেসেছিলাম তোমায়, তুমি আমার ঘৃণারও যোগ্য নও। যাও, প্রতিজ্ঞা করলাম এক ফোঁটাও কাঁদবো না। যতই অনুরোধ করো, আমি আর ফিরবো না। আমি তো ভুলেই গেছি, তুমি কেনই বা ফিরবে? তোমার খেলনা ছিলাম, এখন ভেঙে গেছি। আজ হয়তো অন্য খেলায় মাতবে, তবে মনে করিয়ে দেওয়াই ভালো। খেলনা নই, রানী আমি। ভালোবাসার কালিতে লেখা প্রেম কাহিনী আমি। হ্যাঁ, আমি ভেঙেছিলাম পুরোপুরি, তবে এখন একটা টুকরো জমাবো। তুমিও এবার দেখে নাও কি দারুণ হ্যাপি এন্ডিং বানাবো। ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিচ্ছিল নীলিমা। হাতের কাজল নিয়ে আয়না থেকে তাকিয়ে অভিষেক করের কথাগুলো বলল নীলিমা। অনেক তখন সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে। তোয়ালে পাশে রেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে অনেক। এত অভিমান কেন? পাশে রাখা নিউজ পেপার হাতে নিয়ে বলল, দেখো মানুষ কতটা জানোয়ার হলে এসব করতে পারে। ঘরে বউ বাচ্চা রেখে পরক্রিয়া করে বেড়াচ্ছে।
আবার বউ প্রতিবাদ করাতে তার সামনে বাচ্চাটাকে মেরে ফেলেছে। কেন জানো? কথাগুলো শুনে নীলিমার পাশ থেকে উঠে যায় অনির। বেডসাইড টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট উঠিয়ে একটা সিগারেট মুখে পুরে অনির জিজ্ঞাসা করলো, কেন? তখন ধপ করে জ্বলে উঠল লাইটার। সিগারেটের প্রথম টান দিয়ে একরাশ ধোঁয়া ছড়িয়ে দিল সে। কারণ বউ বলেছিল তার সংসারে মায়া নেই, মাত্র ছেলের জন্য সংসারে পড়ে আছে। তাই স্বামী সন্তানকে তার সামনে মেরে ফেলল, মেয়েটাকে বেঁধে। ভাবা যায় এসব? ভাবা যায়, কারণ প্রণয় বিষে সব সম্ভব। প্রণয়ের বিষ গোখর বিষের থেকে জ্বালাময়ী। এ বিষ তোমাকে না দিবে বাঁচতে, না দিবে মরতে। ভালো বললে তো। এখন বলো, আমরা বিয়ে কবে করছি? খুব দ্রুত। টলটলে পায়ে হাঁটতেছিল তন্দ্রা। বাড়ি থেকে অনেকটা দূরে সে চলে এসেছে। পেছনে রয়ে গেল তার শৈশব, কৈশোর, সদ্য পা দেওয়া যৌবনের স্মৃতি। সে কোথায় যাবে? স্বামীর সংসারে ফিরলে অসম্মান, বাবার ঘরে অতিথি মাত্র। আমার আমিটাকে বারবার প্রশ্ন করছে। ব্যর্থ জীবনে তপস্যার থেকে মৃত্যুকে বরণ কি শ্রেয় না? বৃষ্টি থেকে বাঁচতে সে পাশের একটা প্রাইভেট হাসপাতালে আশ্রয় নিল। ওয়েটিং রুমে তখন অনেকেই। ক্লান্ত শরীরে মাথা নিচু করেছিল তন্দ্রা। পাশে বসে থাকা এক ভদ্র মহিলার কোলে থাকা বছরখানেকের বাচ্চা তার দিকে হাত বাড়িয়ে টানছে, মুখ দিয়ে শব্দ করছে, বাবা 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 বাবা। তন্দ্রা চোখ মেলে তাকায়। হঠাৎ মনে হয় তাকে অনিরের কাছে ফিরতেই হবে, তার সন্তানের জন্য। কিন্তু সেই দৃশ্য ভেসে ওঠে মানসপটে, বিষিয়ে দেয় তন্দ্রার মন। কি করবে সে? তার কি করার আছে? যখন শুরুর দিকে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল, তখন সবাই বলল, একা তো রাখা যাবে না, বিয়ে দিতেই হবে। পরের জন যে ভালো হবে তার গ্যারান্টি কি? তার শক্তি হয়ে কেউ নেই। বিয়ের পর বন্ধ হয়েছে লেখাপড়া, না আছে কোনো চাকরি বা সামান্য টাকা পয়সা। সে কোথায় যাবে? নিজ ভেতরে থাকা ছোট্ট হৃদস্পন্দনের জন্য তাকে বাঁচতেই হবে। রাতে দাঁত চেপে উঠে দাঁড়ায় তন্দ্রা। ফিরে আসে স্বামীর বাড়িতে। বাড়ি ফিরে এসে দেখে অনিল বসে আছে ঘরে। তাকে কিছু না বলে ওয়াশরুমে চলে যায় তন্দ্রা। ফিরে আসতেই দেখে অনিল দুটো বার্গার নিয়ে বসে আছে। পাশে থাকা ব্যাগে লোগো বলে দিচ্ছে আজ অনিল বেশ খরচ করেছে। সেদিকে ভ্রুক্ষেপহীন তন্দ্রা। রাতের খাবার বসাতে যাচ্ছিল, তখন অনিল তার হাত ধরে বলল, রাতে খাবার বানাতে হবে না, আমি নিয়ে এসেছি, এটা তোমার জন্য। এসো, বসো। তন্দ্রা হাত ছাড়িয়ে নিয়ে বলল তার ক্ষুধা নেই। তবে অনিল নাছর বান্দা, একটু মুখে দিতেই বমির কথা বলে বাহিরে এসে ফেলে দিল। আজ থেকে সে শুধু বেঁচে থাকার জন্যই বাঁচবে। অনিলের থেকে, এই সংসারের থেকে নিজেকে গুটিয়ে নিবে। দেখতে দেখতে কেটে গেল প্রায় একটা মাস। তন্দ্রার পেট কিছুটা ফুলেছে। সময় পেলেই সে নিজের পেটে হাত রেখে বসে থাকে। একদিন বিকেলে ভ্যাবসা গরমে ঘুমিয়েছিল তন্দ্রা। অনির বাড়ি নেই। আফসানা কেমন করে যেন পা পিছলে পড়ে যাচ্ছিল। মেয়ের এমন অবস্থা দেখে অশ্রাব্য গালি দিচ্ছে তন্দ্রার শাশুড়ি। দোষ তন্দ্রার, সে কেন ঠিক মতো পরিষ্কার করেনি। ক্লান্ত তন্দ্রা ত্রস্ত পায়ে এগিয়ে গেল পরিষ্কার করতে। সে রাতেই তার শাশুড়ি বলল ঘরে কোথাও বিড়ালে পটি করেছে, গন্ধে থাকা যাচ্ছে না। তন্দ্রা যেন দ্রুত পরিষ্কার করে দেয়। খাটের নিচে বিড়ালছানা পটি করেছে, না সরিয়ে পরিষ্কার করা সম্ভব নয়। তন্দ্রা যখন নিরুপায় হয়ে খাটের পাশে ধাক্কা দিল, কিছুক্ষণ পর পেটে চিনচিনে ব্যথা হচ্ছিল। পরিষ্কার করে যখন ঘরে ফিরে এলো, তখন সে খেয়াল করলো তার দু পা বেয়ে গড়িয়ে পড়ছে এক সূক্ষ্ম রক্তের স্রোত। অনেক তখন বাসায় ফিরেছে। তন্দ্রা তখন নিজের ঘরে পেট চেপে ধরে বসে আছে। সালোয়ার ভেদ করে রক্ত তখন উঁকি দিচ্ছে। 5 মাসের পেট নিয়ে তন্দ্রা চোখ মুখ কালো করে বসে আছে। অনেক তন্দ্রাকে দেখে ভয় পেয়ে যায়। কাছাকাছি আসতেই তন্দ্রা বা হাতে অনিলের বুকের শার্ট খামচে ধরে বলল, আমার বাচ্চাটা। অনেক দিক বিদিক শূন্য হয়ে তন্দ্রাকে তার বোরখায় আবৃত করে নেয়। কোলে তুলতে পারে না। তন্দ্রার ওজনের জন্য নয়, ইদানিং অনিলের শরীরে ব্যথা বাসা বেঁধেছে। তবু শক্ত হাতে তন্দ্রাকে তুলে নিয়ে বেরিয়ে আসা
তবু শক্ত হাতে তন্দ্রাকে তুলে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। রিক্সা আসার সময় তন্দ্রা অনিলের কাঁধে মাথা রেখে যখন মূর্ছা যাচ্ছিল, তখন অনিল বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিল। তুমি প্লিজ শান্ত হও, কিচ্ছু হবে না তো, আমি আছি, কিছু হবে না বাবুর। তুমি স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকো। তন্দ্রা নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, একটু উপকার করবে? উপকার কেন বলছো? বলো, করবে কি? বলো। ডাক্তারকে বলবে যদি আমার সন্তান না বাঁচে তাহলে যেন আমাকেও না বাঁচিয়ে রাখে, কিছু করে আমাকেও যেন মেরে ফেলে। এমন কথা কেন বলছো? তন্দ্রা কোনো জবাব দিতে পারেনি। তার ভীষণ কষ্ট হচ্ছিল। ডক্টরের কাছে পৌঁছে খুব কষ্টে নিজেকে জাগিয়ে রেখেছে সে। পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর জানালেন সৃষ্টিকর্তার কৃপায় বাচ্চা ভালোই আছে, তবে তন্দ্রা ভীষণ দুর্বল। শরীরে পুষ্টির অভাব, শুধু তাই নয়, তন্দ্রার ঠিক মতন সেবা যত্ন প্রয়োজন। নির্দিষ্ট সময় পর পর তাকে পুষ্টিকর খাবার দেওয়া উচিত। রাতে তন্দ্রাকে হাসপাতালে রাখা হলো। ডক্টর তাকে পুরো বেড রেস্ট দিয়েছেন, কারণ গর্ভকালীন নানান জটিলতায় ভুগছে তন্দ্রা। অনেক তন্দ্রার জন্য কেঁদে নিয়েছিল। পুরো রাত সে দু চোখের পাতা এক করতে পারেনি। তন্দ্রাকে ছাড়া সে নিজের জীবন ভাবতেই পারে না। তার জীবনে অন্যতম উপহার তন্দ্রা। যখন সে অল্প পয়সার চাকরি করত, তখন সেই অল্প পয়সা দিয়ে সংসার চালিয়ে নেওয়া মেয়ে তন্দ্রা। হাতে টাকা না থাকলে যার উপর মানসিক রাগ ক্ষোভ প্রকাশ করে অনেক, অথচ মেয়েটা একটু পরে পানির গ্লাস হাতে নিয়ে এসে দাঁড়ায় সেই মেয়ে তন্দ্রা। মেয়েটা ঘুমিয়ে আছে, চোখের নিচে কালি জমেছে, গালের হাড়গুলো স্পষ্ট, এতটা শুকিয়েছে অনিল এবার স্পষ্ট বুঝতে পারছিল এক বিছানার পাশাপাশি ঘুমালেই স্বামীর দায়িত্ব পালন করা যায় না। তন্দ্রা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তখন অনিলের দৃষ্টিতে শুধুই তন্দ্রা। 37তম কল দিল নীলিমা অনিলের ফোনে। অনিল ফোন তুলছে না। আজ তার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে অফিস সংক্রান্ত কাজে। নীলিমার এলাকায় নতুন প্রজেক্ট শুরু করেছে অনিলের কোম্পানি। সম্পূর্ণ দায়িত্ব অনিলের ছিল। কাজ শেষ করার পর নতুন অফিসের দায়িত্বে রয়েছে নীলিমা। এই প্রজেক্টে কাজ করার সময় তাদের আলাপ, তারপর ধীরে ধীরে প্রেম। অনেক কখনো নিজের পরিবার বা বন্ধু সম্পর্কে তা কিছুই বলেনি। নীলিমা এখন কার থেকে তার খবর নিবে? রাত যেন কাটছেই না। সকাল হতেই অফিস থেকে অনিলের ঠিকানা জোগাড় করে নীলিমা। প্রায় বেলা 11টার দিকে সে ঠিকানায় পৌঁছে যায়। অনিল তন্দ্রাকে নিয়ে তখন সবে মাত্র ফিরেছে। বাসার গেটের সামনেই তাদের সাথে দেখা হলো। অনিল নীলিমার সাথে স্বাভাবিক ব্যবহার করলেও তন্দ্রা নিজেকে গুটিয়ে নিল। মেয়েটার কথা এটা স্পষ্ট বুঝতে পারছিল যে নীলিমা নামের মেয়েটি হয়তো জানেই না অনিল বিবাহিত। জীবনটা নাটকের চেয়েও নাটকীয় মোড় নয়। অনিল জানে না তন্দ্রা সবটা জানে। নীলিমা জানে না তন্দ্রাকে, আবার তন্দ্রা সবটা জেনেও বড্ড অসহায়। ড্রয়িং রুমে বসে যখন নীলিমা অনিলকে হাজার খানেক প্রশ্ন করছিল, তন্দ্রা তখন মনে মনে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। নীলিমাকে বাসায় দেখে অনিল ভীষণ চমকে উঠলেও প্রকাশ করেনি। এখানে নীলিমা প্রত্যাশিত ছিল না। তাছাড়া তন্দ্রাকে কি বলে পরিচয় করে দিবে? যত দ্রুত সম্ভব হয়েছে অফিসের বাহানা দিয়ে নীলিমাকে নিয়ে বেরিয়ে এসেছে অনিল। তন্দ্রার নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গভীর ঘুমে তলিয়ে যাওয়ার পূর্বে সে নীলিমার ফোনে মেসেজ করে দেখা করার জন্য অনিলের ফোন থেকেই নাম্বার পেয়েছে সে। আগামীকাল সকালে হবে তাদের দেখা। অনিলের বাসায় থাকা মেয়েটা তাকে কি বলবে ধারণা না থাকায় নীলিমা উৎসুক মনে অপেক্ষা করছিল তন্দ্রার জন্য। ক্যাফেতে বসে তন্দ্রা যখন তার এবং অনিলের সম্পর্ক সবটা বলে তাকে ফিরে যেতে বলল, তখন নীলিমা অসহায় কণ্ঠে তন্দ্রাকে বলল, আমার কি দোষ বোন? আমি কোথায় যাব? আমিও যে ওকে ভালোবাসি। আমার মান সম্মান দেহ সব ওর হাতে তুলে দিয়েছি। আমাকে সরে যেতে বললে আমার মৃত্যু ব্যতীত আর কোনো পথ থাকবে? আমাদের সমাজে মেয়েদের বিয়ে সঠিক বয়স হচ্ছে অনার্স ভর্তির পরপর। মেয়ে যদি লেখাপড়া করতে চায় তবে বলা হয় আরো পড়তে চাই। তখন পরিবার থেকে বলা হয় বিয়ে শাদীর পর পড়ালেখা করাই যায়, আর পাত্রপক্ষ পড়াবে।
ছেলের পরিবার পড়াতে রাজি থাকলে বিয়েতে সমস্যা কি? মেয়ের তখন কিছুই বলার থাকে না, কারণ ছেলেপক্ষ পড়াতে রাজি। বিয়ের পর সে ছেলের বাড়ি থেকে পড়াতে না চাইলে বাবা বাড়ি থেকে কিছুই বলে না। তখন তারা বলবে, বাচ্চা কাচ্চা পড়ানোর মতো যথেষ্ট জ্ঞান আছে, এবার মন দিয়ে সংসার করো, নিজেরটা বুঝে নাও। লেখাপড়া করে কি জজ ব্যারিস্টার হবা, না সরকারি চাকরি করবা? সংসার করো, সংসারে মন দাও। তন্দ্রার ক্ষেত্রেও একই ঘটেছিল। অনার্স দ্বিতীয় বর্ষ পড়াকালীন সময়ে বিয়ে হয়। ইচ্ছে ছিল অনার্স শেষ করে বিয়ে করবে, কিন্তু পরিবার বলল ছেলে বিয়ের পর লেখাপড়া করাবে। কিন্তু বিয়ের পর 2 দিন কলেজ যাওয়ার পর আর সেদিকে যেতে পারেনি তন্দ্রা। নানান জটিলতা ছিল। কখনো আফসার এসেছিল পরিবার নিয়ে, কখনো তার শাশুড়ি অসুস্থ থাকতেন। ভালো বউ, ভালো স্ত্রী, ভালো ভাবি হতে হতে সে নিজের অস্তিত্ব কখন হারিয়ে ফেলেছি তন্দ্রা নিজেও জানে না। খুব আশা নিয়ে তন্দ্রা নীলিমার কাছে এসেছিল। ভেবেছিল নীলিমা তার মতন এতটা অসহায় নয়। সে শিক্ষিত, স্বাবলম্বী, চাকরিজীবী নারী। তন্দ্রার মতন গলগ্রহ নয়। সে চাইলে এই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে এবং তন্দ্রাকে বৈধ সম্পর্কে ঠিক থাকতে সাহায্য করবে। কিন্তু সে ভুল ছিল। নীলিমা অনিরের থেকে সরে যাবে না। এতক্ষণে হয়তো অনির জেনেছে নীলিমার সাথে তন্দ্রা দেখা করেছে। অনিরের লুকোচুরি এবার হয়তো শেষ হবে। তন্দ্রাকে হয়তো সে ত্যাগ করবে। তার বাবার বাড়ি কি তাকে ঠাঁই দিবে, নাকি বলবে একটু মানিয়ে নাও, সংসারে এসব ঠোকাঠুকি হয়, একটু মানিয়ে নাও। নীলিমার দু চোখ রক্তিম রূপ নিয়েছে। বেসনের সামনে দাঁড়িয়ে সে বারবার চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে। এত বড় ভুল না পাপ সে কিভাবে করতে পারল? তার কি উচিত ছিল না অনির সম্পর্কে খোঁজ নেওয়ার? রাগে ক্ষোভে তার মাথার শিরা উপশিরা ফুলে উঠেছে। বেডরুমের মৃদু শব্দে বাজছিল রবীন্দ্রসঙ্গীত। অনিরের সাথে নীলিমার প্রথম দেখা হয় প্রজেক্টের কাজে। সেখানে কাজ করার সময় কখন সে তার প্রতি দুর্বল হয়েছিল সে নিজেও জানে না। সেবার অনির যখন ঢাকায় ফিরেছিল তখন সে অনুভব করে অনিরের প্রতি তার দুর্বলতা। অনির এদিকে কাজ সামনে যখন 7 দিন পর ফিরেছিল তখন নিজের মনের কথা নীলিমা অকপটে স্বীকার করে অনিরের সামনে। অনির মুচকি এসে সায় দেয়, কিন্তু কখনো মনেই হয়নি অনির বিবাহিত বা তার পরিবার রয়েছে। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রেমে শারীরিক সম্পর্ক খুব স্বাভাবিক। দুজনের সম্মতি ছিল। নীলিমা কেন থেকে সামলে নেয়নি? এখন কি করবে সে? আজ যে মেয়েটি এসেছিল তাকে সে দেখেছে অনিরের বাসায়। মেয়েটি মা হতে চলেছে, কিন্তু অনির কিভাবে একসাথে দুজনকে ঠকাতে পারে? তন্দ্রার ভাই এসেছেন তাকে দেখতে। সে আজ জেনেছেন তাদের বোন অসুস্থ। এই লোক বাবা মায়ের থেকে আলাদা থাকে। রাজনৈতিক নেতাদের সাথে তার ওঠবোস। তন্দ্রা তার একমাত্র বোন। ক্ষমতাসীন এই ব্যক্তি অনিরের কিছু করে ফেলা 2 মিনিটের ব্যাপার। তাছাড়া অনিরের মা শুনেছে সে নাকি কুখ্যাত মানুষের সাথেও চলাফেরা করে। অনির তন্দ্রাকে মারধর করে। যখন প্রথম জেনেছিল এসে হুমকি দিয়েছিল অনিরকে সরাসরি দাফন করে ফেলবে। এই লোক যদি জানতে পারে খাট টান দিয়ে তার বোনের এই অবস্থা, তাহলে কি করবে? আর তন্দ্রা যদি বলে সব। মনে মনে আল্লাহকে ডাকছিল অনিরের মা। তাকে তদবির করার জন্য অনিরের মা নিজের হাতে চা বানিয়ে এনেছেন। বারবার লোক দেখানো হলেও তন্দ্রার খেয়াল রাখার চেষ্টা করছে। সেদিকে তোয়াক্কা না করে তন্দ্রার মেজো ভাই সরাসরি প্রশ্ন করলেন, এমনটা কেন হয়েছে? তন্দ্রা ভাইয়ের পাশে বসে বলল, ভাই হঠাৎ করে এমন হলো? আমি তোকে নিতে এসেছি ঘুম, তুমি আমার সাথে চলো। তুই নিজের খেয়াল একটুও রাখিস না। ভাই কিন্তু দেখ, প্রথম সন্তান বাবার বাড়ি হয়, যেমন তোর ননদ এসেছে। তন্দ্রার ভাইয়ের কথা শুনে অনিরের মা বললেন, কিন্তু অনিরের অনুমতির জন্য অপেক্ষা করেনি তন্দ্রা। তন্দ্রা যেন হাঁসফাঁস করছিল এ বাড়ি থেকে বেরিয়ে যেতে। মেজো ভাই যেন তার জন্য স্বর্গের দূত। সে বিনা বাক্য ব্যয় করে চলে গেল তার মেজো ভাইয়ের সাথে। অনেকদিন পর যেন প্রাণ খুলে শ্বাস নিল তন্দ্রা। সে সবটা জানাবে তার মেজো ভাইকে, কারণ সে বেরোতে চায় এই মরিচিকার সম্পর্ক থেকে। তোমারে আমি বলে দিচ্ছি, আমার কথা কিন্তু ফেলবে, মিলাইয়া নিও। তুমি যদি আমার পোলার নামে তোমার ভাইয়ের ঠেন কিছু কইছো,
তাহলে তোমার পেটের বাচ্চা বাঁচবে না, এই আমি কইয়া দিলাম। আমি কিন্তু মা, আমার মুখের কথা বের হওয়ার আগে আল্লাহর পাকের দরবারে কবুল হইবে। কথা শেষ করে অনিলের মা ফোন কেটে দিলেন। অপর পাশে তন্দ্রা ফোন কানে ধরে বসেই রইল। তার শাশুড়ি কল করে সরাসরি অভিশাপ দিচ্ছিল। সে যদি অনিলের কথা কিছু তার ভাইয়ের কাছে বলে তবে তার পেটের বাচ্চা বাঁচবে না। তন্দ্রা দুটো ফাঁকা ঠকিল। এমনিতেই ডক্টর বলেছেন তার বাচ্চাটা দুর্বল। সে নিজের মনকে বারবার বোঝাতে চেষ্টা করছিল ওসব শুধুই কুসংস্কার, কারো কথাই কিচ্ছুই হয় না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল কিছু ভালো করবেন, কিন্তু তার অবচেতন মন বারবার তাকে ইঙ্গিত করছিল যদি অভিশাপ সত্যি লেগে যায়। ভাইয়ের বাসায় তন্দ্রা এসেছে প্রায় ঘন্টাখানেক সময় হলো। তার মেজো ভাবি পেশায় একজন ডক্টর। ভাই ব্যবসা করছে। বাসায় এসে তাকে দেখে জড়িয়ে ধরে বলল, তুই আসিস না কেন রে? তোর ভাই কি শুধু আমার দায়িত্ব? আমি বুঝি তোদের দায়িত্ব নয়? তন্দ্রা কি বলবে সে বুঝে উঠতে পারছে না। তার প্রচন্ড গা গুলাচ্ছে, মাথা ঝিম ধরে আছে। নবনীতা বুঝতে পারে তন্দ্রার শরীর খারাপ হচ্ছে। সে ধমকে উঠে তন্দ্রাকে ফ্রেশ হতে পাঠিয়েছে। নিজে চলেছে রান্নাঘরে। তার স্বামীকে কল দিয়ে ফ্রেশ দেখে আম নিয়ে আসতে বলল। কথা বলতে বলতে লেবুর শরবত নিয়ে এলো। তন্দ্রা তখন বিছানায় সবেমাত্র গায়ে লিয়েছে। তন্দ্রার মুখ দেখে নবনীতা অনেক কিছু বুঝতে পারলো, তবুও মুখ ফুটে কিছুই বলল না, কারণ এমনিতেই তার শাশুড়ি তাকে খুব একটা পছন্দ করে না। এই বিষয়ে কথা বলে হয়তো তিনি বলবেন নবনীতা নিজে কান পড়া দিয়ে তার মেয়ের সংসার ভেঙেছে। তন্দ্রা ঘন্টা 2 ঘুমিয়ে উঠে কুশল সেরে বাহিরে বেরিয়ে এলো। বেশ ঝরঝরে লাগছে নিজেকে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। পুরো ঘর জুড়ে তখন পাকা আমের গন্ধে ভরে আছে। রান্নাঘরে রান্নায় ব্যস্ত নবনীতা। সে তন্দ্রার জন্য নিরামিষ রান্না করছে, সাথে কাঁচকলার ভর্তা, ইলিশ মাছে 2 পেঁয়াজ আর সাদা ভাত। তন্দ্রা রান্নাঘরের পাশে একটা চেয়ারে বসে বলল, এত আইটেম, আমাকে ডাক দিলেই পারতে, সাহায্য করতাম। ডাক দিতাম যদি দুজন না হয়ে একজন হতে। এখনো সমস্যা ছিল না, আমি পারি। নিজের সংসারে সবাই পারে। তন্দ্রা অস্ফুট স্বরে উচ্চারণ করে। নবনীতা বুঝতে পারে। টিস্যুতে হাত মুছে এসে বলল, তুমি চাইলে আমাকে বলতে পারো, চিন্তা করো না, সব ঠিক হবে। তন্দ্রা কিছু বলল না, শুধু শক্ত হাতে জড়িয়ে ধরল নবনীতার হাত। অনিলের মা বেশ কয়েকবার ফোন করেও ছেলেকে পেলেন না ফোনে। বারবার তার নাম্বার ব্যস্ত দেখাচ্ছে। এদিকে তার মেয়ের খাই অবস্থা। কিছুক্ষণ পূর্বেই তো ভাত খেলো, আবার তার ক্ষুধা লেগেছে। মা, ওই মা, কিছু রেঁধেছ কি? এখন কি রাঁধবে টাইম? আমি তাহলে কি খাবো? আমার ক্ষুধা লাগছে তো। তন্দ্রার ভাই দেখ, নীলা ফল রান্তি আনছে, মিষ্টি আনছে। দুপুরেতে দই দিয়েই ভাত খাইলাম, এখন ঝাল কিছু বানিয়ে দাও। আমি এমন ঝাল কি বানাবো? কাবাব বানাও, না হইলে চটপটি। আমি বাতের বিষে এতক্ষণ খাড়াই থাকবার পারবো? তুই বরং নিজের কিছু রান্না খা। মায়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠেছে আফসানা। সামনে খাবার জন্য তাকে বসে থাকতে হবে? যদি নিজের রান্না করেই খেতে হয় তো বাপের ঘরে কেন এসেছে সে? রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল সে। এদিকে অনিলের মা দুপুরের ভাত ঘুম কামাই করে ছুটলেন রান্নাঘরে মেয়ের জন্য খাবার বানাতে। তন্দ্রার অনুপস্থিতি সে হাড়ে মজ্জায় টের পাচ্ছেন। নীলিমা বসে আছে অনিলের মুখোমুখি। চোখ মুখ পুড়ে গেছে মেয়েটার। ফর্সা তির্যক, নাক মুখে লালচে আভাস। তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছিল অনিল। কেন এমন করলেন? কি করেছি? প্রেমের অভিনয়। অভিনয় তো করিনি। আপনার স্ত্রী আছে, সে সন্তান সম্ভাবনা। জানি। তাহলে আমার সাথে কি? আমাকে আপনার রক্ষিতা হিসেবে রাখতে চাইছেন? এমন কিছুই বলিনি। হিয়ালি বাদ দেন, বলেন আপনি কি চাইছেন? আছে সাহস আমাকে স্বীকৃতি দেওয়ার? কেন থাকবে না? তবে আপনার স্ত্রী? আমার থেকে স্বীকৃতি পেতে হলে আপনাকে আমার প্রথম স্ত্রীকে মেনে নিতে হবে। আমি রাজি। অনিল ফিরেছিল বেশ রাত করে। তখন প্রায় 9:30 বাজে। ফেরার সময় বাজার থেকে কিনে এনেছে আম্রপালি আম, তন্দ্রার প্রিয় আম। আজ তাকে নীলিমার কথা বলতে হবে। অবশ্যই সে সবটা জেনেছে।
তন্দ্রাকে সে ভালোবাসে এবং এটাও সে স্বীকার তন্দ্রাকে সে ভালোবাসে এবং এটাও সে অস্বীকার করতে পারবে না যে তন্দ্রাকে ছাড়া অসহায়। নীলিমার প্রতি দুর্বলতা অস্বাভাবিক কিছু নয়। নীলিমা যখন চাইছে তাকে স্ত্রীর পরিচয় দিবে, তবে এজন্য যদি তাকে তন্দ্রাকে ছাড়তে হয়, না, সে তন্দ্রাকে ছাড়বে না। নীলিমা শুধুমাত্র সাময়িক আবেগে ভেসে যাওয়া ক্ষণিকের উল্লাস। তন্দ্রা তার তৃপ্তি। সে ভুল করেছে, সে সব বুঝতে পারছে, অথচ সময়ের চোরাবালিতে আটকে যাচ্ছে। বাসায় ফিরে যখন জানতে পারে তন্দ্রা নেই, তখন চুপচাপ বসেছিল অনির। ইচ্ছে করছিল নীলিমাকে সব বলে দিতে, তার থেকে মুক্তি নিতে, কিন্তু সম্ভব নয়। অনেক দেরি হয়েছে। ছেলের এমন অবস্থা দেখে অনিরের মা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? অনির ধীরে ধীরে সবটা বলতে লাগলো। অনিরের সব কথা শুনে ফ্যাকাশে মুখে বসে রইলেন তার মা। তিনি তন্দ্রাকে পছন্দ করে এমন নয়, তবু তার ছেলের এত বড় একটা কাজ সে মেনে নিতে পারলেন না। তার অবচেতন মন প্রার্থনা করতে লাগলো, তন্দ্রা ভুল করে হলেও যেন তার ভাইকে বলে দেয়, সবটা বলে দেয়, আর কখনো যেন ফিরে না আসে এই ঘরে। সতীলের সংসারের জ্বালা যে বড় জ্বালা, তন্দ্রা সইতে পারবে না। ভাইয়ের সাথে আম খাওয়ার পাল্লা দিয়েছে তন্দ্রা। একের পর এক আম দুই ভাই বোনে খেয়েই চলেছে। তাদের প্রতিযোগিতার রেফারি হয়েছে নবনীতা। দেখা যাক কে কত আম খেতে পারে। একে একে 10টা আম তন্দ্রা খাওয়ার পর নবনীতা তার স্বামীকে ইশারা করে। তন্দ্রার ভাই বিষয়টা বুঝতে পেরে বড়সড় ঠেকুর তুলতে তুলতে বলল, আর পারছি না আম্মা জান। না ভাই, এমন বললে হবে না। ছোট নানুর বাড়িতে আমরা ঝুড়ি ঝুড়ি আম খেতাম, আর মাত্র 10টা আমে। তখন আমরা ছোট ছিলাম। এখন আমাদের খাওয়ার চাহিদা বেড়েছে। আচ্ছা, তুই জিতেছিস, বল কি চাস। দেবে তো? দেব। যা চাই দিতে হবে, না করতে পারবে না। তুই যা চাইবি তাই, বল কি চাস। এখন আমাদের খাওয়ার চাহিদা বেড়েছে, দিবে তো? কি হয়েছে, সব ঠিক আছে? নবনীতা ততক্ষণে হাত পরিষ্কার করার জন্য পানির টিস্যু নিয়ে এসেছে। স্বামীর হাতের কাছ থেকে ফোন সরিয়ে নিল সে। কিছুটা আন্দাজ করতে পারছে তন্দ্রা কি বলতে চাইছে। তন্দ্রা রেজার মাথায় তার ভাইয়ের হাত রেখে বলল, কথা দিচ্ছ? দিচ্ছি। এবার বল, যা বলবি সব বলবি। এর আগে বল, তুই সুখে আছিস তো? ভাইয়ের প্রশ্নে তন্দ্রা হাসে। উৎসুক দৃষ্টিতে আশেপাশের পরিবেশ দেখছিল। তার ভাইয়ের এই ফ্ল্যাটে বিলাসবহুল সব পণ্য রয়েছে। হাত বাড়াতেই সব। তেমন কোনো শারীরিক পরিশ্রম প্রয়োজন নেই। তবে কি সুখ টাকা দিয়ে কেনা যায়? যদি এসবে সুখ পাওয়া যায়, তবে তার ভাইকে বললেই সব সুখ চলে আসবে। আসতে বাধ্য, কিন্তু আফসোস, টাকা দিয়ে সুখ কেনা যায় না। সুখ হচ্ছে আত্মতৃপ্তির বিষয়, তাই সুখ টাকা দিয়ে কেনা যায় না। তন্দ্রাকে অন্য মানুষকে দেখে তার ভাই তার কাছে বসে জিজ্ঞেস করে, এবার চিন্তা হচ্ছে, প্লিজ ঘুম, বল কি হয়েছে। ভাই, তুমি আমাকে ঘুম ডাকো কেন? সে অনেক কথা, প্রতিবার কাটিয়ে নাও, এবার তো বলো। যখন আমার 10 বছর বয়স, তখন আমার এক ভয়ের জন্ম হয়। আমি ঘুমাতে পারতাম না, আর ঘুমালে স্বপ্নে দেখতাম পাহাড় থেকে পড়ে যাচ্ছি সাপের মুখে। দিন দিন আমার অসুখ বাড়তে লাগলো। বাবা কবিরাজ ডাক্তার দেখালেন, লাভ হলো না। পরবর্তী মাসে তোর জন্ম। তোর জন্মের 7 দিনের দিন মা গেলেন গোসল করতে। তুই তখন ঘরে একা, মায়ের সাথে নানিও গেছেন। হঠাৎ তুই কান্না শুরু করলি। আমি মিয়া ভাই তোকে শান্ত করায় মরিয়া হয়ে উঠি, কিন্তু কিছুতেই হচ্ছিলি না। তারপর কেন যেন বুকে নিলাম। তুই শান্ত মেয়ের মতো চুপচাপ ছিলি। তোকে নিয়ে বসে থাকতে থাকতে আমার ঘুম চলে এলো। এই জন্য আমি তোকে ঘুম ডাকি। তোকে বুকে নিয়ে না ঘুমালে আমার ভালো লাগতো না। তোর মুখ দেখলে ক্লান্তি উবে যায়। আমার জন্য প্রশান্তির অন্য নাম তন্দ্রা, আমার ঘুম বাবু। বাড়ি ফিরবে না? মা তো নবকে মানে না, ওর চাকরি পছন্দ করে না। ও মেডিকেল কলেজে পড়াশোনার সময় কত কাহিনী করে ওকে পেয়েছি। আমার জন্য ওর ঘর ছুটলো, বাবা মা সবাই পর হলো। আমি কি করে ওর পরিচয়টাই কেড়ে নিব? আমার পরিচয় কি? আমি কি করব? এবার তন্দ্রার ভাই নড়ে চড়ে বসে। নবনীতা এসে তন্দ্রার পাশে বসেছে। তন্দ্রা দুই হাতে দুজনের হাত আবদ্ধ করে বলতে লাগলো সব কথা। পেটের বাঁ পাশে তখন চিনচিনে ব্যথা করছে, তবু সে বলেই চলেছে অসহায় জীবনের গল্প। তার গল্প এই শিক্ষিত সমাজকে বুড়ো আঙ্গুল দেখে বলেই চলেছে তার মায়ের অবহেলা, ছোটভাবে রান্নার তরকারি, শাশুড়ি ঘরে বিড়ালের পুটি, ননদের কাবাব এবং স্বামীর গল্প।
তন্দ্রার ভাই শুনে রাগী ক্ষোভে বার দুয়েক দেয়ালে আঘাত করলেন। নবনীতা স্বামীকে সামলানোর জন্য এগিয়ে যায়। যখন তন্দ্রার ভাই বেরিয়ে যাচ্ছিল বাসা থেকে, তন্দ্রা ক্রন্দনরত অবস্থায় বলল, ভাই আমার কসম লাগে তুমি যাবে না। নবনীতা দুই ভাই বোনকে নিয়ে যেন মাঝ সমুদ্রে পড়েছে। অধরে কেঁদেই যাচ্ছে তার স্বামী, ননদ কাঁদতে কাঁদতে হিচকি তুলছে। কতটা অসহায় হলে পুরুষ মানুষ কাঁদে। কাঁদে যখন তার অতি প্রিয় মুখ কষ্টে থাকে। সে মুখে আষাঢ় মাসের মেঘ জন্মে। বাবা মাকে সবটা জানালো তন্দ্রার ভাই। তার কথা সে আর ফিরতে দিবে না বোনকে। কিন্তু অপর পাশ থেকে জবাব এলো, তালাক দিলে বাচ্চা সহ কেই বা ওকে বিয়ে করবে, আর এর পরের জন যে ভালো হবে তার কি গ্যারেন্টি? ঘন্টাখানেক সময় হয়েছে অনির কল দিয়েই যাচ্ছে তন্দ্রাকে। তন্দ্রার ফোনে কল তো হচ্ছে, কিন্তু কল রিসিভ করছে না তন্দ্রা। পরপর 17টা সিগারেট খাওয়া শেষ করে ঘরে ফিরে এলো অনির। রাত জাগার অভ্যেস তার নেই। কাজ করার সুবাদেও সে খুব একটা জাগে না। অনিরে তেষ্টা পেয়েছে, তন্দ্রার তেষ্টা। তাই রাত 12টার দিকেই বেরিয়ে গেল বাসা থেকে। রাত যখন 12:47, ইমার্জেন্সি কল এসেছিল হাসপাতাল থেকে। নবনীতাকে নিয়ে তখন তার স্বামী রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। ফিরে এলো তখন প্রায় রাত 3:30। ফিরে এসে দেখতে পেল অনির তখন তাদের বাড়ির গেটের সামনে অপেক্ষা করছে। অনিরকে দেখে রেগে যায় তন্দ্রার ভাই। এত রাতে বাড়ির সামনে তামাশা হবে, তাই নবনীতা তার স্বামীকে নিয়ে জোর করে বাসায় ঢুকে এবং অনিরকে আসতে বলে। অনির বাসায় ঢুকে নবনীতাকে জিজ্ঞাসা করে, তন্দ্রা কোথায়? নবনীতা হাত ইশারায় দেখিয়ে দেয় তন্দ্রার সামনের রুমে। ঘরের বাতি বন্ধ। স্লাইডিং ডোর বন্ধ করে অনির ঘরের বাতি জ্বেলে দিল। তন্দ্রা গভীর ঘুমে আচ্ছন্ন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে অনির তন্দ্রার পাশে বসতেই তন্দ্রা জেগে গেল। ঘরের বাতি ততক্ষণে বন্ধ হয়েছে। তন্দ্রা উঠে বসতেই অনির গায়ে দিয়ে বলল, আমাকে না বলে আসার মানে কি? তন্দ্রা নিশ্চুপ। ঘুমের কারণে তার কেমন ঘোর লাগছে। মনে হচ্ছে ঘুমোতে পারলেই তার শান্তি। কি হলো? কিছু জিজ্ঞেস করেছি? তন্দ্রার তখনও মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে। যা হচ্ছে সব স্বপ্ন। পাশের ঘরে তার ভাই রয়েছেন। সে আর যাই হোক অনিরকে এখন এই বাড়িতে আসতে দেবে না। বিছানা হাতড়ে ফোনের খোঁজ করছে তন্দ্রা। বালিশের নিচ পেয়েও গেল। ফোনে দেখতে পেল সময় তখন ভোর 4:02। সে শুধুই চিন্তা করলো ঘুমের ঘরে এসে জল্পনা কল্পনায় ডুবে যাচ্ছে। তাই আবারও বালিশে মাথা রেখে তলিয়ে গেল ঘুমের সমুদ্রে। ধীরে ধীরে তার অনুভব হতে লাগলো অনিরের শরীরে সেই পরিচিত গন্ধ, যেন অনির জড়িয়ে আছে তার সবটা জুড়ে। অপর পাশের ঘরে অস্থিরভাবে পায়চারি করছিল তন্দ্রার ভাই। ইচ্ছে হচ্ছে এক্ষুনি অনিরকে ধাক্কাতে বের করে দিতে, কিন্তু নবনীতার জন্য পারছে না। ফ্রেশ হয়ে নবনীতা তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে, কারণ সে রাত বেরাতে ঘরের মাঝে অশান্তি চায় না, অন্তত তন্দ্রার কথা চিন্তা করে হলেও না। সকালবেলা তন্দ্রা ঘুম থেকে জেগে অনিরকে নিজের পাশে দেখে কিছুটা অবাক হলেও পরবর্তী কয়েক সেকেন্ড সময়ই বুঝতে পারে রাতে তবে অনির ছিল। তন্দ্রা জেগে ওঠার পরপর অনিরের ঘুম ভেঙেছে। সময় তখন সকাল 8:30। বিছানার পাশে সাইড টেবিলের উপর অনবরত বেজেই চলেছে। স্ক্রিনে ভেসে উঠেছে নীলিমার নাম। তন্দ্রা উঠে অনিরকে ডাক দেয়। হাতে ফোন দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। গতকাল রাতে তার বাসায় ছোট কাজ করে সেই মেয়ে কল দিয়ে বলেছে অনির নীলিমাকে বিয়ে করবে শীঘ্রই। তন্দ্রা তাই তার ভাইকে সবটা জানিয়েছে, কারণ তার সংসার থেকে তাকে মুক্তি দেওয়া হবে, কিন্তু তার প্রয়োজন একটা সাহায্যের। তার একাডেমিক শিক্ষাগত যোগ্যতা নেই যে সে যখন তখন চাকরি পাবে। তাকে জায়গা দেওয়ার মতো মাথায় একটু ছায়া হওয়ার জন্য পরিবার নেই। তার প্রয়োজন ছিল একটু শান্তির। মনের কথাগুলো কারো কাছে বলে কাঁদতে পারার। সে পেরেছে, তার কাছে এটাই অনেক। এরপর নিয়তি যেখানে নিয়ে যায় সে যাবে। আমি তন্দ্রাকে নিয়ে যেতে এসেছি। অনিরের কথায় কটমটে চোখে তাকায় তন্দ্রার ভাই। ও যাবে না। আমি আমার স্ত্রীকে নিতে এসেছি। আপনার বাসায় ও আছে, তাই আপনার কাছে বলছি। তন্দ্রাকে আমি দেব না। খবর পেয়েছি নতুন বিয়ে করছো। অনেক কোনো জবাব দেয় না, চুপচাপ বসে রইল। রান্নাঘরে নবনীতা প্রেসার কুকার তখন সিটি বাজাচ্ছে। হয়তো সে ডাল চড়িয়েছে। অনিরের মনোযোগ কয়েক মুহূর্তের জন্য সরে গিয়েছিল। ফিরে এলো তন্দ্রার ভাইয়ের কথায়। তাহলে তন্দ্রাকে তোমার তালাক দিতে হবে। আমি তন্দ্রাকে ছাড়তে চাই না।
এ কথা পরকীয়া করার আগে মনে করা উচিত ছিল আমার বোনের গায়ে হাত তোলার আগে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে আলাদা রয়েছেন। আপনি বুঝবেন না আপনার স্ত্রী এবং মায়ের মধ্যেকার রেষারেষি। তুমি যা জানো না তা নিয়ে কথা বলবে না। আপনার আরও 2 ভাই আছে। আমি মায়ের এক ছেলে। আমার মাকে অন্য কারো ঘাড়ে গোছানোর সুযোগ আমার নেই। সারাদিন পর অফিস থেকে ফিরে এসে যদি দেখি সামান্য তরকারিতে হলুদ বেশি হওয়ায় আমার স্ত্রীর সাথে মায়ের মনোমালিন্য হচ্ছে এবং আমার মা রাগ করে বাসা থেকে চলে যাবে, তখন আপনি রাগ কার উপর দেখাবেন? দিন শেষে আমরাও মানুষ। মেয়েরা সারাদিন ঘরের কাজ করে, আমরা সারাদিন বাহিরে থাকি। আমি বলছি না তাদের কোনো চিন্তা নেই, তবে পুরুষ মানুষের শান্তি এই বাড়িতে নিজ নারীতে। অথচ ঘরে ফিরে যদি প্রতিদিন ক্যাচ ক্যাচ লেগেই থাকে এবং বাসার সবার মুখ ভার থাকে, তবে কতদিন মেনে নেওয়া যায়? আমি মানছি রাগ বেশি হলে তন্দ্রাকে আঘাত করি, কিন্তু নিজেও শান্তি পাই না। তখন নিজেকে কাজে ডুবিয়ে রাখি। ঘরে শান্তি না থাকলে বাহিরে খুঁজি। অনিরের কথায় তাচ্ছিলের সাথে হাসে তন্দ্রার ভাই। এরপর বলল, পরকীয়া তবে শান্তি না, এটা আমার ভুল। আমি ভুল করেছি, এটা আমি স্বীকার করছি। আজ এক নারীতে 2 দিন পর অন্য নারীতে মত্ত হবে। কথা দিচ্ছি, তন্দ্রাকে ফিরিয়ে দিন, আগলে রাখবো। আমার ভুল শুধরে নিব। ওই মেয়েকে বিয়ে করে নাও, আমার বোনকে তালাক দিয়ে। এটাই শেষ কথা। আমি তালাক দিব কেন? তন্দ্রা আমার সাথেই থাকবে। ও যাবে না, এ অবস্থায় কোনোভাবেই না। তন্দ্রার সাথে কথা বলবো। সে অধিকার আছে? আছে বলেই চাইছি। বলুন, কি করলে তন্দ্রাকে ফিরিয়ে দিবেন? যদি বলি নীলিমাকে ছাড়তে হবে, তোমাকে গ্যারান্টি দিতে হবে আমার বোনকে সুখে রাখবে। যা চাইছেন তাই হবে। আমি তবুও তন্দ্রাকে ছাড়বো না। গ্যারান্টি হিসেবে আমার সকল স্থাবর অস্থাবর সম্পদের অধিকার তন্দ্রার হবে এবং আমি নীলিমাকে আমার জীবন থেকে সরিয়ে দিব। অনেক কথা শেষ করার পূর্বেই তার ফোনে মেসেজ এলো নীলিমার ফোন থেকে। অনির, গত 2 বার আমি পিরিয়ড ডেট মিস করেছি। খুব সম্ভবত আমি মা হতে চলেছি। গার্নি বিভাগের সামনে বসে অনবরত তুলছে নীলিমা। মনে মনে শুধু আল্লাহকে ডাকছে। অবচেতন মন বারবার বলছে, অনির বলেছে তন্দ্রা মেনে নিলে তাকে সম্মান দিবে, বিয়ে করবে। যদি তন্দ্রা মেনে না নেয়, সম্মতি না দেয়, তাহলে কে তার সন্তানকে পরিচয় দিবে? বাবার আদর পাবে, তার সন্তানের বাবার আদরের ভাগ তার সন্তানের বাবার আদর ভাগ হয়ে যাবে। অনেকে ইচ্ছে হলেই কাছে পাবে না তার সন্তান। গভীর চিন্তায় মগ্ন নীলিমা এখন বুঝতে পারছে তন্দ্রার পরিস্থিতি। নিজেকে আছে তন্দ্রার জায়গায় পেয়ে তার উপলব্ধি হচ্ছে তন্দ্রা বিগত কয়েকটা মাস কতটা যন্ত্রণা সহ্য করেছে। আপু, আপনি তো শিক্ষিত, চাকরি করেন, আপনাদের বিয়েও হয়নি, কিন্তু আমার সন্তানের কথা চিন্তা করে অন্তত আমার স্বামীকে আমায় দিয়ে দিন। সেদিনে তন্দ্রার আকুতি ভরা টলটলে দৃষ্টি বারবার ভেসে উঠছে নীলিমার মানসপটে। অনেক কখন এসেছে সেদিকে কোনো খেয়াল ছিল না নীলিমার। সিরিয়ালে ডাক পড়তেই উঠে দাঁড়ায় সে। পাশে অনেককে দেখেও তার কোনো ভাবান্তর হলো না। স্ত্রী বিশেষজ্ঞ রিপোর্ট দেখে জানালেন রিপোর্ট নেগেটিভ এসেছে। কথাটা শুনে নীলিমা যেন প্রাণ ফিরে পেল। ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ায় নীলিমা। পুরোটা সময় অনিরের সাথে কোনো কথা বলেনি। রিক্সা ডেকে রিক্সায় উঠে বসে নীলিমা। রিক্সাওয়ালাকে বলল কিছুক্ষণ দাঁড়াতে। অনির তার থেকে কিছুটা দূরে ছিল। কাছাকাছি আসতে নীলিমা বলল, আপনি আমার জীবনের সেই সুখের মুহূর্ত, যা আমি ভুলতে যেতে চাইলেও পারবো না। তবে আমাকে ভুলতেই হবে, কারণ অনির নামক বিষাক্ত অনুভূতি থেকে আমার মুক্তি চাই। অন্তত আর কোনো মেয়ের সাথে এমন করবেন না। তন্দ্রা ভালো মেয়ে, তাকে ভালোবাসতে শিখুন। আমাদের গন্তব্য এক হতে পারে না, তাই আমাকে মাফ করবেন। আমাদের জীবন বড়ই অদ্ভুত। আমরা যখন যা পাই তা চাই না, অথচ আমাদের আপন পাওয়াতেই সন্তুষ্ট থাকা প্রয়োজন। আজ অনির নীলিমাকে আটকে রাখেনি, কারণ তার মনে এখন শুধুই তন্দ্রাকে ফিরে পাওয়ার ইচ্ছে।
একটা ভয় নিরাশা ঘিরে ধরেছে তাকে। সে ভেবেছিল আর যাই হোক তন্দ্রা তাকে ছাড়বে না, কিন্তু সে ভুল প্রমাণিত হলো। নিজের সকল সম্পত্তির অধিকার তন্দ্রাকে দেওয়ার পরেও সে ফেরেনি। তন্দ্রা এসব কিছুই চায় না, সে তার ভাইয়ের কাছে আছে। তন্দ্রার 8 মাস চলছে। তন্দ্রা আরেকটু কঠিন হৃদয়ের অধিকারী সেদিন হলো যেদিন সে জানতে পারে সে কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে। অনিলের মা এসে তন্দ্রার সাথে কথা বলেছে। তন্দ্রা তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, তবু ফিরে যাবে কিনা এই বিষয়ে কিছু বলেনি। স্বামীর সংসারে ফিরবে না বলে নবনীতাকে কম কথা শোনায়নি তন্দ্রার মা। তার ধারণা নবনীতা তাকে কানপড়া দিয়েছে এসব করার জন্য। তন্দ্রা সবসময় মনমরা হয়ে থাকতো, তাই তার ভাই তার জন্য কাদামাটি এনে দিত, কারণ তন্দ্রা ছোটবেলায় অভ্যেস ছিল মাটিতে জিনিসপত্র বানানোর। একদিন বিকেলে নবনীতা বাসায় ছিল না, ভাই তখন বাহিরে। বাসার কাজের মহিলার বাচ্চা মেয়ের জন্য 2টো ছোট্ট চায়ের কাপ বানিয়েছিল তন্দ্রা। নবনীতা ফিরে এসে মাটির কাপ জোড়া দেখে অবাক চোখে তাকিয়েছিল সে। পরদিন প্রয়োজনীয় বাকি জিনিসপত্র কিনে আনে নবনীতা, তার সর্বক্ষণের সঙ্গী কাজের মহিলার 7 বছরের ছেলেটা। তন্দ্রার সকল কাজে সাহায্য করে। 2 দিনের মধ্যে তারা তৈরি করে ফেলে 1 সেট মাটির চায়ের কাপ। পুরো 450 টাকা দিয়ে সে চায়ের কাপের সেট কিনে নেয় নবনীতা এবং উপহার দেয় তার এক কলিগকে। মাত্র কয়েকদিনের মাঝে বেশ কয়েকটি অর্ডার পায় সে। শখের বশে করা কাজ আজ তার পরিচয় হতে চলেছে, কিন্তু ভারী পেট নিয়ে সমস্যা হয় তার। কষ্ট লাগে, ক্লান্ত লাগে, তবু সে প্রকাশ করে না। নবনীতা বোঝে সে যত্নের কমতি রাখছে না, তবুও তন্দ্রার একাকিত্ব যে একান্ত ব্যক্তিগত। তার ভাই পুরো সকাল তন্দ্রার কাজে সাহায্য করে, আর পুরো বিকেল তন্দ্রার নিয়ম করে বিশ্রাম। হাঁটতে যাওয়া রুটিন। রাস্তায় নেমে সে অনিলকে খোঁজে। অবচেতন মন বারবার চায় সে আসুক, বারবার আসুক, এসে ভেঙে চূর্ণ বিচূর্ণ করুক আমায়। অথচ অনিলের দেখা পায় না। অনিল থাকে তার আশেপাশে থাকে, কখনো তার ভাইয়ের বাসার গেটের সামনে, কখনো বা পার্কের চন্দ্রপ্রভা গাছের আড়ালে। দেখতে দেখতে এই দিন ঘনিয়ে এলো। তন্দ্রা জন্ম দিল এক কন্যা সন্তান। সেদিন হাসপাতালে কেউ ছিল না তন্দ্রার পরিবারের, কারণ যে মেয়ে স্বামী মাস যাওয়ার পর তার সাথে থাকবে না, বেলাল্লাপনা করবে, তার সাথে কোনো সম্পর্ক রাখা যায় না। তবে তন্দ্রার ননদ, জামাই, শাশুড়ি, নবনীতা এবং তার ভাই ছিল। অনিলের কোলে তার সদ্য জন্মানো কন্যা। সে 2 চোখ ভরে তাকে দেখছে। অনিলের চোখ থেকে তখন টুপটুপ করে পানি ঝরছে। তন্দ্রার এক মন বলছে মাফ করে দে অনিলকে। সে তো ভুল বুঝতে পেরেছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে সেই বস্তির ঘরের নীলিমার সাথে তাকে দেখার সেই দৃশ্য। সে জানে না তার নিয়তিতে কি আছে, তার কি করা উচিত। তবে সে সম্মানের সাথে বাঁচতে চায়, তার মেয়েকে সকল সুখ দিতে চায়, কিন্তু নিজের আত্মসম্মানের বিনিময় নয়। তন্দ্রা মনে মনে প্রতিজ্ঞা করে, আর এক চুল ছাড় নয়, মানুষের মতন বাঁচবো। মেয়েকে মাইয়া মানুষ নয়, মানুষ হিসেবে গড়ে তুলবো। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।